আসসালামু আলাইকুম। আশা করতেছি তোমরা সকলে খুব ভালো আছো। অ্যান্ড আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা নবম দশম শ্রেণীর রসায়নের ষষ্ঠ অধ্যায় মৌলের ধারণা ও রাসায়নিক গণনা এই চ্যাপ্টারটা পড়তে শুরু করবো আর কি। তো এই চ্যাপ্টারটাকে আমি তোমার দুইটা অংশে ভাগ করব। প্রথম অংশে মৌলের ধারণা এবং পরের অংশে তোমার রাসায়নিক গণনা। তাহলে আমি যদি একটু বলে নেই, দেখো আমরা ফার্স্ট অংশে পড়বো মৌলের ধারণা অর্থাৎ এতটুকু, এবং নেক্সট অংশে পড়বো আমরা হচ্ছে তোমার রাসায়নিক গণনা বা পরের অংশটুকু। তো আজকের ক্লাসটাতে আমরা মূলত মৌলের ধারণাটুকুকে ক্লিয়ার করার চেষ্টা করব, অ্যান্ড নেক্সট ক্লাসে আমরা তোমার রাসায়নিক গণনা এই টপিকটা শেষ করব। তো দেখো এই চ্যাপ্টারটা আমার অনেক বেশি পছন্দের একটা চ্যাপ্টার, এবং এই চ্যাপ্টারটা যদি বেনিফিট বলি তাহলে হচ্ছে এই চ্যাপ্টার থেকে যখন তোমার কোশ্চেন্স করবে তখন তুমি দেখবা যে এই চ্যাপ্টার থেকে সিকিউগুলোতে 10-এ 10 পাওয়া যায়। কারণ কি জানো, এখানে তোমার ক্যালকুলেশন অনেক বেশি থাকে। এই ক্যালকুলেশনের জন্য তোমার এখানে টিচাররা মার্ক কাটতে পারে না, তোমাকে ফুল মার্কসই দেয়। সো এই চ্যাপ্টার থেকে অ্যান্সার করার জন্য তোমাকে এই চ্যাপ্টারটাকে ভালো মতো করে জানতে হবে। তো আমি তোমাকে একদম বেসিক থেকে ইন ডিপ তোমার যতটুকু দরকার ততটুকুই তোমাকে এখানে দেখাই দিব। তুমি জাস্ট কি করবা, স্লাইডগুলো ফলো করবা আর ক্লাসটা ফলো করলেই হবে। তো আমি রয়েছি তোমাদের সাথে, তোমাদের আকিব ভাইয়া, পড়াশোনা করছি কুয়েটে। ওকে, তাহলে দেখো প্রথমে আমাদেরকে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে মোল কি। দেখো আমাদের চ্যাপ্টারটার নাম হচ্ছে মোলের ধারণা ও রাসায়নিক গণনা বা পরিমাপ। তো এইখানে দেখো মোল জিনিসটা কি এটা সম্পর্কে আমাকে জানতে হবে, যেহেতু আমি মোলের ধারণা চাচ্ছি সুতরাং আমাকে মোল সম্পর্কে জানতে হবে। লেটসে আমি যদি তোমাকে বলি যে তোমার কাছে এরকম একটা পাথর আছে, কি আছে বলো তো, একটা পাথর আছে। তো এই পাথরটাকে তোমাকে যদি বলি যে পাথরটা ভরটা তুমি পরিমাপ করো, এই পাথরটা কত কেজি ভর বা ভরের। তো এই পাথরটা যখন তুমি ওয়েটটা মেজার করবা তখন তুমি কি করবা, তখন তুমি একটা বাটখারা নিবা বা একটা পাল্লা নিবা। সেই পাল্লাটা দেখতে হবে কিছুটা এরকম, তাই না? দেখো তো, এরকম পাল্লাটা দেখতে হয় না? এই যে এরকম এরকম একটা পাল্লার মধ্যে তুমি এক পাশে পাথরটা দিবে এবং অন্য পাশে কোনো একটা তোমার জানা পরিমাপ দিবা, দিয়ে তুমি দেখবা যে আসলে এটা কত হচ্ছে, তাই তো? তো এইভাবে আসলে আমরা কি করি বলো তো, আমরা হচ্ছে তোমার পাথরের যে ওয়েটটা সেটা মাপতে পারি। তো এটা হচ্ছে পাথর বা একটা বস্তুর জন্য আমরা মাপতেছি, ঠিক আছে? তো একটা মানে আমরা পদার্থের যে কণা বা মলিকিউল আছে, এই মলিকিউলগুলোর জন্য আমরা কিভাবে মাপবো? একটা পদার্থের ভিতরে তো অনেকগুলা মলিকিউল থাকে বা অণু থাকে বা পরমাণু থাকে। তো এতগুলো অণু বা পরমাণুর জন্য তাদের কতগুলো আছে, মানে তুমি তো আর বলতে পারবে না, তোমাকে তো ইন্ডিভিজুয়াল বলতে হবে। মনে করো আমি তোমাকে বলতেছি যে একটা তোমাকে অক্সিজেন পরমাণু দিলাম। তো এই অক্সিজেন পরমাণুর মধ্যে তোমার কতগুলো প্রোটন আছে কতগুলো ইলেকট্রন আছে তুমি সেটা জানো না? তুমি তো সেটা জানো। এখন মনে করো আমি তোমার একটা দ্রবণ দিলাম, দ্রবণ দিয়ে বলতেছে যে এখানে কত মোল অক্সিজেন পরমাণু তুমি ইউজ করছো, বা আমি তোমাকে বলতেছি যে এখানে কি পরিমাণ তুমি অক্সিজেন পরমাণু ইউজ করছো, তখন তুমি কিভাবে বলবা? তো এই যে রাসায়নিক যে পদার্থগুলো রয়েছে এই রাসায়নিক পদার্থগুলোকে গণনা করার জন্য আমরা তোমার হচ্ছে মোলকে ইউজ করে থাকি। তাহলে মোল কি বলতো? মোল হচ্ছে মূলত একটা একক। কিসের একক বলতো? রাসায়নিক পদার্থ পরিমাপের একক, ঠিক আছে? মোল কি একটা একক, যেরকম কেজি কি, কেজি একটা একক না? তারপরে দেখো মিটার কি, মিটার একটা একক। তারপরে দেখো তোমার অনেক একক পড়ছো, দেখো তুমি চাপের একক পড়ছো প্যাসকেল, বলের একক পড়ছো নিউটন। সেম ভাবে তোমার পদার্থের পরিমাপের একককে বলা হয় কি বলতো? মোল। মনে থাকবে? তাহলে দেখো আমরা এইভাবে বলতে পারবো মোল হলো রাসায়নিক পদার্থ পরিমাপের একক। এইভাবে লিখে রাখবো, যদি কখনো কোশ্চেনে আসে তাহলে এইভাবে এইভাবে বলবা যে মোল হলো রাসায়নিক রাসায়নিক পদার্থের পরিমাপের একক। পদার্থের পরিমাপের মাপের একক, ঠিক আছে? জিনিসটা কিন্তু অনেক ইজি, বুঝতে পারছো না? রাসায়নিক পদার্থ পরিমাপের একক কি? মোল। কথা বুঝে গেছে? জাস্ট তোমার যদি এরকম কখনো মোল কি জিজ্ঞাসা করে তবে ডিরেক্ট এভাবে অ্যান্সার করলেই হয়ে যাবে। আচ্ছা, এখন দেখো মোল সংক্রান্ত আমরা অনেকগুলো সূত্র পড়বো, যে সূত্রগুলো আমাদেরকে জানতে হবে। এই সূত্রগুলো নিয়ে আমরা হচ্ছে স্টাডি করব, এবং তোমরা চেষ্টা করবা সূত্রগুলোকে মেমোরাইজ করার, ঠিক আছে? আচ্ছা দেখো, মোলের যতগুলো সূত্র আছে সবগুলো আমি তোমাকে দেখা দেওয়ার চেষ্টা করি। লেটস একটা পরমাণু নিয়ে আমি কথা বলবো। তো এইটা পরমাণুটার নাম মনে করো তোমার সোডিয়াম, যাকে বাংলায় আমরা কি বলি বলো তো? সোডিয়ামই তো বলি। এর তোমার যে লেটিন নাম এটাকে আমরা তোমার হচ্ছে নেট্রিয়াম বলি, ওখান থেকে তোমার মূলত এনে আসে, তাই তো? তো এই সোডিয়ামের বলো তো তোমার এই সোডিয়ামের আণবিক ভর কত?
আচ্ছা, তার আগে বলো সোডিয়ামের কি আণবিক ভর হবে নাকি পারমাণবিক ভর হবে? অবশ্যই ভাইয়া পারমাণবিক ভর হবে। আমি কিন্তু তোমাকে বুঝাইছিলাম যে আণবিক ভর জিনিসটা কি, পারমাণবিক ভর জিনিসটা কি। পারমাণবিক ভর হয় তোমার পরমাণুর ভরকে বলে পারমাণবিক ভর। আর এই পরমাণু মিলে যখন একটা মলিকিউল গঠন করে তখন এই মলিকিউলটার ভরটাকে আমরা বলি কি বলতো, আণবিক ভর। ঠিক আছে, অণু থেকে আণবিক, পরমাণু থেকে পারমাণবিক, কথা বুঝছো? তাহলে আমি শুধুমাত্র এখানে একটা সিঙ্গেল অ্যাটম লিখছি, তাহলে এখানে আমি পাবো পারমাণবিক ভর। তাহলে সোডিয়ামের পারমাণবিক ভর কত? 23। এই ভরটাকে যদি আমি তোমার গ্রামে প্রকাশ করি তাহলে কত হবে? 23 গ্রাম। এই 23 গ্রামকে তুমি বলতে পারবা 1 মোল। বুঝতে পারছো? তার মানে দেখো এই 23 গ্রামকে তুমি কি বলতে পারবা? 1 মোল বলতে পারবা। বুঝতে পারতেছো? দেখো, এইভাবে চিন্তা করবা যে দেখো একটা পদার্থ, পদার্থের পরিমাপের একক কি? পদার্থের পরিমাপের এককই তো মোল, তাই না? পদার্থ, রাসায়নিক যে পদার্থগুলো রয়েছে তাদেরকে পরিমাপ করবো কিভাবে? মোল দিয়ে। এই যে আমাদের পর্যায় সারণীর মধ্যে 118টা মৌল রয়েছে, এদেরকে তুমি পরিমাপ করবা কি দিয়ে? মোল দিয়ে। তাহলে দেখো আমি একটা একটা পরমাণু নিছি, একটা সিঙ্গেল অ্যাটম নিছি, অ্যাটমটার নাম কি বলতো? সোডিয়াম। তো এই সোডিয়ামটাকে আমি দেখতেছি যে এর পারমাণবিক ভর বা অ্যাটমিক মাস কত? অ্যাটমিক মাস আমি দেখতেছি 23। এটাকে যদি আমি গ্রামে প্রকাশ করি তাহলে হয় 23 গ্রাম। এটা আমার গ্রাম এককে, কিন্তু এটা মোল এককে কত হবে? এই 23টাকে আমি বলতে পারবো 1 মোল। কথা বুঝতে পারতেছো? আচ্ছা, এখন আরো একটা উদাহরণ দিই, তাহলে তোমার কাছে আরেকটু ক্লিয়ার হবে। মনে করো ক্যালসিয়াম, ঠিক আছে? আচ্ছা বলো তো, ক্যালসিয়ামও একটা সিঙ্গেল অ্যাটম, তাহলে অ্যাটমিক মাস কত? আর অ্যাটমিক মাস তুমি জানো 40। এই 40কে তুমি যদি গ্রামে প্রকাশ করো তাহলে হবে 40 গ্রাম। তুমি এই 40 গ্রামকে বলতে পারবা কি বলো তো? 1 মোল। মানে 1 মোল জিনিসটা ডিফাইন করতেছে কিভাবে জানো? 1 মোল জিনিসটা ডিফাইন করতেছে তোমার অ্যাটমিক মাসের উপর ভিত্তি করে। একটা মৌলর বা একটা তোমার হচ্ছে অণু বলো বা পরমাণু বলো, তার যা অ্যাটমিক মাস হবে বা তোমার যা মলিকিউলার মাস হবে, সেই মাস কে আমি বলতে পারবো তোমার 1 মোল। কথা বুঝতে পারছো? সেটা ইন্ডিভিজুয়াল যে কোনো পরমাণুর জন্য হইতে পারে। অর্থাৎ তুমি এইভাবে চিন্তা করবা, সোডিয়ামের জন্য তার পারমাণবিক ভর 23, তো এই 23 গ্রামকে আমি বলতে পারবো 1 মোল। ক্যালসিয়ামের জন্য তার পারমাণবিক ভর 40, তো এই 40 গ্রামকে আমি বলতে পারবো 1 মোল। সেম ভাবে আমি যদি তোমাকে অন্য আরেকটা উদাহরণ দিই, যেরকম ধরো অ্যালুমিনিয়াম। এই অ্যালুমিনিয়ামের জন্য তুমি দেখবে যে অ্যালুমিনিয়ামের ভর হচ্ছে তোমার, পারমাণবিক ভর হচ্ছে তোমার 27। একে তুমি গ্রামে প্রকাশ করলে 27 গ্রাম। এই 27 গ্রামকে তুমি বলতে পারবা 1 মোল। সেম ভাবে তুমি যদি জিঙ্ক চিন্তা করো, জিঙ্কের জন্য তুমি জানবা যে জিঙ্কের হচ্ছে তোমার পারমাণবিক ভর 65। তো এই পারমাণবিক ভরকে তুমি গ্রামে প্রকাশ করলে এই জিঙ্কের জন্য তুমি বলতে পারবো 65 গ্রামকে 1 মোল। এটি কিন্তু প্রতিটা পরমাণু ভেদে আলাদা আলাদা হয়। ঠিক আছে, মানে অনেকে এইভাবে চিন্তা করে যে ভাইয়া 23 গ্রামকে আমি 1 মোল বলতেছি, আবার 65 গ্রামকে আমি 1 মোল বলতেছি। জিনিসটা কেমন হয়ে গেল না? জিনিসটা কেমন হয়ে যায় নাই? এটা তোমার ইন্ডিভিজুয়াল প্রতিটা মলিকিউলের জন্য আলাদা আলাদাভাবে ডিফাইন করতে হয়, বা তুমি বলতে পারো যে প্রতিটা অ্যাটমের জন্য আলাদা আলাদাভাবে ডিফাইন করতে হবে। সোডিয়ামের জন্য তোমার 23 গ্রামকে 1 মোল বলি, ক্যালসিয়ামের জন্য 40 গ্রামকে 1 মোল বলি, জিঙ্কের জন্য 65 গ্রামকে 1 মোল বলি, অ্যালুমিনিয়ামের জন্য 27 গ্রামকে 1 মোল বলি। তার মানে প্রতিটা পরমাণুর জন্য ইন্ডিভিজুয়ালি আমি মোল সংখ্যাটা গণনা করতেছি। কি বললাম বলতো? প্রতিটা পরমাণুর জন্য আমি ইন্ডিভিজুয়ালি মোল সংখ্যাটা গণনা করতেছি, এবং এই যে পরমাণুগুলো রয়েছে এদের দ্বারা যে যৌগগুলো হবে সেখানে হচ্ছে আমরা এই 27 গ্রাম অ্যালুমিনিয়ামের জন্য বা জিঙ্কের জন্য তোমার 65 গ্রাম, এইটাকে বেসমেন্ট ধরে আমি ম্যাথটাকে সলভ করব। কি বললাম বলতো? তুমি যখন এদের দ্বারা কোনো যৌগ গঠন করবা তখন যে তোমার 1 মোলের যে বেসমেন্টটা, বেস ভ্যালুটা, সেটা আমি হচ্ছে ওই পরমাণু পারমাণবিক যে ভরটা আছে তাকে গ্রামে প্রকাশ করে যে মানটা পাইছি, সেই মানটাকে ধরেই ম্যাথগুলো করবো। আমরা সামনে বুঝতে পারবো, জাস্ট একটু খেয়াল রাখবা। প্রতিটা পরমাণুর যে পারমাণবিক ভর বা আণবিক ভর তাকে হচ্ছে আমরা কি বলি বলতো? মোল বলি। ঠিক আছে, কত মোল? 1 মোল। প্রতিটা পরমাণুর আলাদা আলাদা কিন্তু মোল সংখ্যা হবে। বুঝতে পারছো? মানে মোল সংখ্যা 1 মোল, মানে প্রতিটা পরমাণুর কিন্তু আলাদা আলাদা তোমার গ্রামে প্রকাশিত আণবিক বা পারমাণবিক ভর হবে। কথা বুঝে গেছে? আচ্ছা, দেখো, তাহলে আমরা সোডিয়াম মলিকিউলটাকে নিয়ে কথাবার্তা বলতেছিলাম বা সোডিয়াম অ্যাটমটাকে নিয়ে কথাবার্তা বলতেছিলাম। তো এখান থেকে দেখলাম যে 23 গ্রাম = 1 মোল। ঠিক আছে, আরেকটা জিনিস পড়বা যেটাকে আমরা অ্যাভোগাড্রো সংখ্যা বলি, সেটা হচ্ছে 6.023 ইন্টু 10⁻23। এটাকে আমরা তোমার অ্যাভোগাড্রো সংখ্যা বলি। কি বলি বলতো? নাম্বার অফ অ্যাভোগাড্রো, যে এন আর ক্যাপিটাল এ এভাবে লেখা হয়। দেখো, সোডিয়াম এবং অ্যাভোগাড্রো নাম্বারের মধ্যে কিন্তু তোমার বেশ একটা তফাৎ আছে, দেখছো? মানে এরা কাছাকাছি। সোডিয়ামের জন্য আমরা তোমার স্মল এ ইউজ করে থাকি, অ্যাভোগাড্রোর জন্য আমরা হচ্ছে তোমার ক্যাপিটাল এ ইউজ করে থাকি। বিজ্ঞানী অ্যাভোগাড্রো যেহেতু তোমার সর্বপ্রথম এই নাম্বারটা নিয়ে ডিল করছিল, সেজন্য তার নাম অনুসারে এটাকে বলা হয় তোমার অ্যাভোগাড্রো নাম্বার। এই নাম্বারটা মানে হচ্ছে কোনো একটা পরমাণু, দেখো এই সোডিয়াম পরমাণুর কথা বলতেছে না, সোডিয়াম পরমাণুর 23 গ্রামকে আমি বলতে পারি কি বলতো? 1 মোল। এই 1 মোলের ভিতরে তোমার এতগুলা পরমাণু আছে, বা প্রোটন নিউট্রন এতগুলো আছে। ঠিক আছে, এতগুলো কি আছে বলতো? পরমাণু আছে। কথা বুঝতে পারছো? শুধু যে পরমাণু থাকবে এমনটা না, এখানে অণু থাকতে পারে।
দেখো, বুঝতে পারছো? তাহলে এই 23 গ্রামের মধ্যে কতগুলা তোমার পরমাণু আছে বলো তো? এই 23 গ্রামের মধ্যে তোমার হচ্ছে 6.023 ইন্টু 10⁻23 এতটি পরমাণু আছে, এবং এই সংখ্যাটা ফিক্সড, ঠিক আছে? এই সংখ্যাটা ফিক্সড। অ্যালুমিনিয়ামের 27 গ্রামের মধ্যে কতগুলো আছে বলো তো? 6.023 ইন্টু 10⁻23 এতটাই। আবার দেখো, তোমাকে যদি বলি যে জিঙ্কের জন্য কতগুলা, সেম। আর যদি বলি ক্যালসিয়ামের জন্য কতগুলা, সেম। এতটি অণু পরমাণু বা আয়ন, এইভাবে লিখে রাখবে, এতটি অণু পরমাণু বা আয়ন। আমি জানি জিনিসগুলো তোমার কাছে অনেক বেশি ম্যাসি লাগতেছে, বাট যখন তুমি ম্যাথগুলো করবা আর একটু জাস্ট মাথাটা দিয়ে ভাবলে, চিন্তা করলেই বুঝতে পারবা। 23 গ্রামের মধ্যে মনে করো, দেখো আমি তোমাকে হালকা করে একটা বোঝানোর ব্যবস্থা করে দিই, দেখো তুমি বুঝতে পারবা। এটা মনে করো আমার সোডিয়াম, সে একটা জাইন্ট অণু, ঠিক আছে? এটা এটা মনে করো আমার একটা সোডিয়ামের ধাতু বা খণ্ড। তো এই খণ্ডটার মধ্যে অনেকগুলা তোমার সোডিয়াম পরমাণু আছে। মনে করো এখানে তোমার আছে 11টা সোডিয়াম পরমাণু। আচ্ছা ধরে নাও আরো কম বলতেছি, 6, 7, 8, 9, 10, ধরে নাও যে 11টা পরমাণু আছে। কয়টা পরমাণু আছে বলো তো? 11টা পরমাণু আছে। এই 11টা পরমাণুর ওয়েট কত বলো তো? 23 গ্রাম। কথা বুঝতে পারছো? এই 11টা পরমাণুর ওয়েট কত? 23 গ্রাম। সেম ভাবে দেখো, তুমি যদি ক্যালসিয়ামটাকে আঁকো, এই ক্যালসিয়ামের তো তোমার মানে তোমার এখানে 11টা কেন পরমাণু আছে বললাম বলো তো? কারণ সোডিয়ামের তোমার পারমাণবিক সংখ্যাকে আমি 11 ধরছি। জাস্ট এটাকে চিন্তা করে নিছি, ঠিক আছে? মানে 11টার জন্য যে 11টি পরমাণু থাকবে এমনটা না, ঠিক আছে? এটা ভুল বুঝার কোনো কারণ নেই। এখানে অসংখ্য পরমাণু আছে, কিন্তু টু বি অনেস্ট আমি জাস্ট তোমাকে বুঝার জন্য সহজ করে বুঝাচ্ছি যে দেখো, সোডিয়ামের 11টা পরমাণু মনে করো আছে, 11টা পরমাণু ভর হচ্ছে তোমার 23 গ্রাম। সেম ভাবে দেখো তো ক্যালসিয়ামের জন্য তোমার কি হবে জানো? ক্যালসিয়ামের জন্য তোমার এখানে ক্যালসিয়ামের যে তোমার পারমাণবিক সংখ্যা, সেটা হচ্ছে 20টা। তো ধরে নাও যে এখানে তোমার 20টা কি আছে, পরমাণু আছে। তো এই 20টা পরমাণুর তোমার হচ্ছে কত বলতো, ভর কত বলতো? 20টা পরমাণুর ভর হচ্ছে তোমার 40 গ্রাম, ঠিক আছে? কত গ্রাম বলতো? 40 গ্রাম। 20টা পরমাণুর ভর হচ্ছে তোমার 40 গ্রাম। এই 40 গ্রামের মধ্যে তোমার মনে করো 20টা পরমাণু আছে। কয়টা পরমাণু আছে বলতো? 20টা পরমাণু আছে। কিন্তু এখন তোমাকে একটা জিনিস বুঝতে হবে, যে তুমি দেখবা যে তোমার পরমাণু সংখ্যাটা বৃদ্ধি বা কমে না, কখনই পরমাণু সংখ্যাটা বৃদ্ধি বা কমে না। মূলত তোমার পরমাণুর যে ব্যাপারটা, মানে ওরিয়েন্টেশনটা, এই ওরিয়েন্টেশনটা এমনভাবেই তোমার তৈরি হয়ে থাকে, যাতে সবসময় তোমার 6.023 ইন্টু 10⁻23 এতটি পরমাণু বা এতটি অণু বা এতটি আয়ন, এই ফিগারটা তোমার মেনটেন হয়। মানে আমি তোমাকে কি বলতে চাচ্ছি, তোমার ভরটা যতই হোক না কেন, তোমার মধ্যে পরমাণু সংখ্যাটাই ফিক্স থাকবে। কি বললাম বলো তো? তোমার ভর যতই হোক না কেন, তোমার দেখো, আমরা যদি এইভাবে নর্মালি চিন্তা করো, তোমার মানব দেহ, এই মানব দেহের মধ্যে কত ভাগ পানি? 70 ভাগ পানি। দেখো তো, একটা ছোট মানুষ সে দেখতে কি অনেক ছোট না? মনে করো 1 বছরের একটা বাচ্চা, ওর দেহ তো তোমার 70% পানি আছে, তাই না? তাই বলি কি ওর দেহটা আর তোমার দেহটাকে তুমি তুলনা করতে পারবা? পারবা না। ইন্ডিভিজুয়ালি চিন্তা করো, ইন্ডিভিজুয়ালি চিন্তা করলে দেখবা যে তোমার সাথে আমার যদি তুলনা করি, আমার দেহ তোমার 50 মানে 70% পানি দিয়ে তৈরি, তোমার দেহ 70% পানি দিয়ে তৈরি। কিন্তু দেখো তো, তোমার থেকে আমি একটু মোটা তাজা, একটু একটু কি বলো তো, একটু আমি স্বাস্থ্যবান। তো আমার দেখো, আমার বডি ফিগারের সাথে কিন্তু তোমার বডি ফিগারটা ম্যাচ করতেছে না। সেম ভাবে দেখো, তোমার ওই যে 70% যে পানির কথা বলতেছে, এই পানিটা হইতেছে তোমার অ্যাভোগাড্রো সংখ্যাটা, বুঝছো? আর দেখো যে আমাদের ওয়েটটা দেখো ম্যান টু ম্যান ভ্যারি করতেছে। সেম ভাবে এই ওয়েটটা হচ্ছে কি করে বলতো, তোমার অ্যাটম টু অ্যাটম ভ্যারি করে। বুঝতে পারছো? যেরকম সোডিয়ামের জন্য 23 গ্রাম, এই 23 গ্রামের মধ্যে তোমার 6.023 ইন্টু 10⁻23 এতটি পরমাণু থাকে। জিঙ্কের জন্য আবার সেটা 65 গ্রাম হয়ে যায়। ক্যালসিয়ামের জন্য আবার সেটা 40 গ্রাম হয়ে যায়। মানে দেখো, প্রতিটা মলিকিউল বা তোমার অ্যাটম টু অ্যাটম ভ্যারি করলেও তোমার হচ্ছে নাম্বার অফ অ্যাভোগাড্রো সংখ্যাটা কি থাকতেছে? সেম থাকতেছে। কথা বুঝতে পারছো? আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে তোমার এই যে তোমার সোডিয়াম যে পরমাণুটা রয়েছে, সোডিয়াম পরমাণুটার 22.4 লিটার এই আয়তন জুড়ে যতগুলো পরমাণু থাকে বা যতগুলো ভর থাকে, তাকেই হচ্ছে আমরা একমোল বলি। কি বলি বলে তো? একমোল বলি। অর্থাৎ দেখো, এই পরমাণুটা, মানে এই যে তোমার সোডিয়াম পরমাণুটা আছে, এর তুমি যদি 22.4 লিটার একটা দ্রবণ নাও, এই দ্রবণটার মধ্যে 22.4 লিটারের মধ্যে যতগুলো সোডিয়াম পরমাণু থাকবে, তাকেই হচ্ছে আমরা একমোল বলতে পারবো। কি বললাম? একটা তুমি মনে করো, একটা তুমি বাটি নিছো, কি নিছো? একটা তুমি বাটি নিছো। এই বাটিটার আয়তন মনে করো কত বলো তো? এই বাটিটার মধ্যে মনে করো তোমার 22.4 লিটার আয়তনের সোডিয়াম পরমাণু আছে। তো এই 22.4 লিটার পরিমাণে সোডিয়াম যে পরমাণু আছে, এইটাকে তুমি বলতে পারবা এর ভিতরে তোমার একমোল পরমাণু আছে। একমোল পরমাণু মানে কত বলতো? একমোল পরমাণু মানে হচ্ছে তোমার 23 গ্রাম পরমাণু আছে। 23 গ্রাম মানে কত বলতো? 23 গ্রাম মানে হচ্ছে তোমার 6.023 23 ইন্টু 10⁻23 এতটি পরমাণু আছে, ঠিক আছে? এতটি পরমাণু, এত গ্রাম পরমাণু, এত মোল পরমাণু, এত লিটারের মধ্যে। কথা বুঝতে পারছো? তাহলে দেখো,
আমি যেভাবে তোমার এখানে এই জিনিসটাকে ড্র করলাম বা তোমাকে ভিজুয়ালাইজ করার দেখানোর চেষ্টা করতেছি, সেই জিনিসটা একটু লক্ষ্য করো। 22.4 লিটারে আমি একটা দ্রবণ নিছি, দ্রবণ মানে সোডিয়ামের দ্রবণ নিছি। এই দ্রবণটার মধ্যে আমি দেখতেছি যে হচ্ছে আমার 1 মোল কি আছে, সোডিয়াম পরমাণু আছে। আর 1 মোল মানে কত, 23 গ্রাম। 23 গ্রাম মানে কত, 6.023 ইন্টু 10⁻23 এতটি পরমাণু। তাহলে দেখো তো, তোমাকে যদি বলি যে 22.4 লিটারের মধ্যে কি পরিমাণ পরমাণু থাকে, তুমি বলবা 6.023 ইন্টু 10⁻23 এতটি, বা হচ্ছে নাম্বার অফ অ্যাভোগাড্রো সংখ্যক। আবার 1 মোল সমান সমান তুমি 22.4 লিটার লিখতে পারবা, 1 মোল সমান সমান তুমি লিখতে পারবা হচ্ছে 23 গ্রাম, 1 মোল সমান সমান তুমি লিখতে পারবা 6.023 ইন্টু 10⁻23 এতটি মলিকিউল, সরি এতটি মলিকিউল বা অ্যাটম, তোমার যেটা ভালো লাগে। ঠিক আছে, তাহলে দেখো আমি এখান থেকে যদি একটু তোমাকে সামারি করে দিই, তাহলে সামারিটা টানলে দেখতে হবে এরকম যে তোমার দেখো 1 মোল, এই 1 মোল কথাটা বলা যে কথা, এই কথাটা হচ্ছে তোমার নাম্বার অফ অ্যাভোগাড্রো এতটি, অণু বা পরমাণু বা আয়ন বলা একই কথা। ঠিক আছে, পরমাণু অথবা অণু ইকুয়ালস টু কি বলতো, পারমাণবিক ভর। মানবিক ভর, অবশ্যই পারমাণবিক ভরের সাথে আণবিক ভরও হতে পারে, এটা অবশ্যই গ্রামে প্রকাশিত হবে। এভাবে লিখে দিতে হবে, গ্রামে প্রকাশিত ইকুয়ালস টু কত বলতো, 22.4 লিটার। ওকে, জাস্ট এই ডাটাটা ফলো করবা তাহলেই হয়ে যাবে। জাস্ট এই জিনিসটা, এই যে একটা লাইন লিখে দিলাম না, এই লাইনটা তোমার প্রতিটা ম্যাথে কাজে আসবে, প্রতিটা জিনিসে তুমি এই লাইনটাকে রিলেট করতে পারবা। দেখো, তাহলে আমরা মূল নিয়ে কিন্তু অনেক সুন্দর মতো করে ডিসকাস করছি। এই ডিসকাশনের পরে আমি তোমাকে যে জিনিসটা দেখালাম সেটা হচ্ছে, দেখো এই ফর্মুলাটা, এই ফর্মুলাটা, সরি দেখো এই ফর্মুলাটা তোমাকে মুখস্থ রাখতেই হবে, এখানে কোনো ছাড় নাই। ঠিক আছে, এই ফর্মুলা তুমি যদি মুখস্থ রাখতে না পারো, তাহলে দেখবে যে তুমি ম্যাথগুলো করতে গিয়ে অনেক বেশি বাধার সম্মুখীন হচ্ছ। দেখো, মোলের আরো কয়েকটা ফর্মুলা আছে, আমি ফর্মুলাগুলো একটু লিখে দিই। মোল সংখ্যাকে মূলত তোমার এন দিয়ে প্রকাশ করে। কি দিয়ে প্রকাশ করে বলো তো, এন দিয়ে প্রকাশ করে। আমি জানি যে তোমার মোলের যে পুনরূপ সেটা হচ্ছে এমওএলই, তবুও একে হচ্ছে তোমার এন দিয়ে প্রকাশ করে। ঠিক আছে, এই এন ইকোয়ালস টু তুমি লিখতে পারবা ডাব্লিউ ডিভাইডেড বাই এম। ফর্মুলাগুলো তুলে রাখো, আমি এক্সপ্লেনেশন দিচ্ছি। ইকোয়ালস টু তুমি লিখতে পারবা এন ডিভাইডেড বাই এন অফ এ বা এন এ। এখানে অনেকে এন লেখে, অনেকে এক্সও লেখে, তোমার যেটা ভালো লাগে। আমি এখানে এক্স দিয়ে পড়াইতে পছন্দ করি, তো আমি এখানে এক্স দিলাম। ইকুয়ালস টু তুমি লিখতে পারবা ভিএল ডিভাইডেড বাই কি বলো তো, 22.4 লিটার। ঠিক আছে, আচ্ছা এই যে সমীকরণটা আমি লিখলাম, এই সমীকরণটা একটু লিখে রাখো। ঠিক আছে, সমীকরণটা একটু কি করো বলো তো, লিখে রাখো। এখানে যে ডাব্লু আছে না, ডাব্লু হচ্ছে তোমার পদার্থের পরিমাণ। জাস্ট আমি এই সমীকরণটা তোমাকে একটু লিখে দিচ্ছি, এগুলো লিখে রাখো, ম্যাথ করলে বুঝতে পারবা। পদার্থের পরিমাণ, পদার্থের পরিমাণ। ওকে, এখানে যে এম দেখতেছে, এম কে বলা হয় তোমার আণবিক ভর। এই যে এক্স দেখতেছে, এক্স হচ্ছে তোমার পরমাণু সংখ্যা, পরমাণু, অণু বা আয়ন যে কোনো কিছু। আর এন অফ এ, এটা তো জানোই, নাম্বার অফ অ্যাভোগাড্রো 6.023 ইন্টু 10⁻23। এটা হচ্ছে তোমার ভিএল, মানে হচ্ছে যে কোনো লিটার এককে আয়তন, যে কোনো লিটার এককে আয়তন। দেখো, তোমাকে এই রিলেশনটা মুখস্থ রাখা লাগবে। ঠিক আছে, এই রিলেশনটা তোমার শুধুমাত্র যে এসএসসি পর্যন্ত আছে এমন না, তোমার এটা সারা জীবন কাজে লাগবে। টু বি অনেস্ট, তুমি যদি সায়েন্স ফ্যাকাল্টিতে পড়াশোনা করো বা সায়েন্স নিয়ে পড়াশোনা করো ইন ফিউচারে, দেন ডেফিনেটলি তোমাকে এই জিনিসটা মেমোরাইজ করতেই হবে। সো এখন থেকে মনে রাখো, এন মানে কি, মোল। মোল ইকুয়ালস টু কি বলতো, পদার্থের পরিমাণকে যদি আমি আণবিক ভর দ্বারা ভাগ করে দিই, তাহলে আমি কাকে পেয়ে যাব, মোলকে পেয়ে যাব। কি বললাম, পদার্থের পরিমাণকে আমি যদি আণবিক ভর দ্বারা ভাগ করে দিই, তাহলে আমি কাকে পাবো, মোলকে পেয়ে যাব। ঠিক আছে, কিরকম একটা উদাহরণ দিই, দেখো সোডিয়ামের জন্য আমি তোমাকে বলছিলাম না বলতো, এই যে সোডিয়ামের বলতো তোমার পারমাণবিক ভরটা বাদ দিয়ে, সোডিয়ামের মধ্যে তোমার নর্মালি আমি যদি তোমার 23 গ্রাম সোডিয়াম নিই, 23 গ্রাম সোডিয়াম মানে কি বলতো, ডাব্লিউ ইকোয়ালস টু কত, 23 গ্রাম। 23 গ্রাম সোডিয়াম নিলাম, তাহলে যদি আমি এর মোল সংখ্যা হিসাব করতে চাই, তাহলে কি হবে, ডাব্লিউ ডিভাইডেড বাই এম বসাতে পারি। তাই দেখো এখানে ডাব্লিউ মানটা কত, 23 নিছি। আর বলতো তোমার এই যে তুমি সোডিয়ামটা দেখতেছো, এই সোডিয়ামের মানে তোমার আণবিক ভর কত বা পারমাণবিক ভর কত, 23 না। এই 23 কেটে গিয়ে কি থাকবে, 1 মোল থাকবে। কথা বুঝছো, তাহলে দেখো এই যে দেখো সোডিয়ামের 1 মোল মানে যে 23 গ্রাম, এটা প্রমাণ করতে পারছো, এটা প্রমাণ হয়েছে না। সেম ভাবে তুমি অন্যগুলো প্রমাণ করতে পারবা। ঠিক আছে, সো এই জিনিসটা একটু খেয়াল রাখবা যে 1 মোল জিনিসটা আসলে কিভাবে কাজ করে। আর এখানে এক্স মানে কি, এক্স মানে হচ্ছে তোমার পরমাণুর সংখ্যা। আমরা ম্যাথ করলে বুঝতে পারবো
আর এন এ মানে কি, এন এ মানে হচ্ছে তোমার নাম্বার অফ অ্যাভোগেড্রো, ঠিক আছে। আর ভিএল মানে কি, যে কোনো এল এককে আয়তন, আর হচ্ছে 22.4 লিটার, এটা কিন্তু তোমার লিটার এককে তোমার হচ্ছে আয়তনটা, এই 22.4 লিটারকে কিন্তু আমরা চাইলে 1 মোল বলতে পারি। তো জাস্ট এই কয়েকটা জিনিস একটু মনে রাখবা, ঠিক আছে, বা এই তুমি এই জিনিসগুলো একটু জাস্ট মনে রাখবা। আমি জিনিসগুলোকে নিয়ে আরো ব্রিফলি বলবো, তুমি এখানে চাইলে 22.4 লিটারকে এসটিপিতে আয়তনও বলতে পারো, এসটিপিতে আয়তন, এটাও লিখে রাখো, ঠিক আছে। এই যে আমি এখানে যা যা তোমাকে বলছি সবগুলো তুমি একটু খাতার মধ্যে নোট ডাউন করবা, ওকে। চলো, দেখো আমরা যদি একটু সামনের দিকে আগাই তবেই তুমি বুঝতে পারবা যে আমি যা পড়েছি তা তুমি খুব সুন্দর মতো করে রিলেট করতে পারবা। দেখো, প্রমাণ অবস্থা কি জিনিস। প্রথম যে প্রশ্নটা আমি তোমাকে করলাম সেটা হচ্ছে প্রমাণ অবস্থাটা কি জিনিস। তোমার যদি কোনো আইডিয়া থাকে তাহলে তুমি একটু স্কিপ করে বা একটু তুমি হচ্ছে পজ করে ভিডিওটা একটু নিজে থেকে ভাবো যে প্রমাণ অবস্থা জিনিসটা কি, এরপর আমার সাথে মিলিয়ে নাও। প্রমাণ অবস্থার একটা শর্ত আছে, যখন তোমার টেম্পারেচার 0 ডিগ্রি সেলসিয়াস হবে, কত হবে বলো তো, 0 ডিগ্রি সেলসিয়াস হবে, বা যেটাকে আমি তোমার ক্যালভিন এককে বলতে পারবো 273 কেলভিন হবে, তখন যদি তোমার চাপ, তোমার যদি চাপ হয় তোমার 180 এম চাপ, বা তুমি যদি এটাকে প্যাসকেলে চাও তাহলে তোমার হচ্ছে, বা এসে এককে চাও তাহলে এটা হবে 101,325 এত প্যাসকেল। এত প্যাসকেল চাপ বায়ুমণ্ডলীয় চাপ যদি হয় তাহলে তুমি বলতে পারবা সেটা হচ্ছে তোমার প্রমাণ অবস্থায় আছে। কি প্রমাণ অবস্থায় আছে সেটা আমি তোমাকে বলতেছি। দেখো, প্রমাণ অবস্থার জন্য যেই ফর্মুলাটা সেটা হচ্ছে পিভি ইকুয়ালস টু এন আর টি। কি বলতো, পিভি ইকুয়ালস টু এন আর টি। এই ফর্মুলা কোথায় শিখবা? এইচএসসি তে শিখবা। কোথায় শিখবা? এইচএসসি তে শিখবা। এখন দেখো, এখান থেকে তোমাকে বুঝতে হবে যে প্রমাণ টেম্পারেচার বা প্রমাণ যে অবস্থা, প্রমাণ অবস্থা বলতে বোঝায় যে তোমার তাপমাত্রা যখন শূন্য হবে এবং তোমার যখন বায়ুমণ্ডলীয় চাপ 180 এম হবে, তখন তোমার হচ্ছে আমরা বলতে পারবো, আমরা যদি কোনো কিছু পরিমাপ করি তাহলে সেটা প্রমাণ প্রমাণ অবস্থায় পরিমাপ হবে। বা তুমি বলতে পারবা যে তোমার যে সেট আপটা সেটা আসলে তোমার প্রমাণ অবস্থায় আছে, কথা বুঝছো। এবং এই প্রমাণ অবস্থার যে তোমার সমীকরণটা সেটা হচ্ছে পিভি ইকোয়ালস টু এন আর টি, ঠিক আছে। এখান থেকে তুমি যদি ভি কে বের করতে চাও তাহলে ভি ইকোয়ালস টু তুমি লিখতে পারবা এন আর টি ডিভাইডেড বাই কি বলতো, পি, ঠিক আছে। এখানে ভি কি, ভি হচ্ছে তোমার আয়তন, ভি কি, ভি হচ্ছে তোমার আয়তন। এখানে যে তুমি আর দেখতেছো না, আর হচ্ছে তোমার ফিক্সড, যেটাকে তোমার মোলার ধ্রুবক বলে। কি বলে বলো তো, মোলার ধ্রুবক। এবং এটার মান হচ্ছে 8.314, এটা একটু মনে রাখবা, জুল পার কেলভিন পার মোল। যদি এককটা মনে না রাখতে পারো দরকার নাই, আমি জাস্ট তোমাকে লিখে দিলাম, তোমার যদি এককটা মনে না থাকে কোনো দরকার নেই, জাস্ট আর এ মানটা মনে রাখবা। আর এ মানটা কত বলো তো, 8.314, ঠিক আছে। এবং টি কি, টি হচ্ছে তোমার টেম্পারেচার বা তাপমাত্রা, এটা তোমার কাছে দেওয়া থাকবে। এবং এন কি, এন হচ্ছে তোমার মোল সংখ্যা। আর পি কি বলো তো, পি হচ্ছে তোমার চাপ, ঠিক আছে। তোমাকে সবকিছুই দেওয়া থাকবে এবং তোমাকে বলবে যে আয়তনটা হিসাব করো। তো তুমি এখান থেকে কিন্তু খুব সহজে আয়তনটা হিসাব করতে পারবা। আচ্ছা, প্রমাণ অবস্থায় জিনিসটা আমি হোপফুলি তোমাকে বুঝাইতে পারছি। আচ্ছা চলো, তো এখান থেকে আমরা যদি একটু আয়তনটা বের করার চেষ্টা করি, কত আসে এটা একটু দেখার চেষ্টা করি। ওকে চলো, দেখো আমরা এখানে ফর্মুলা কি জানি, ফর্মুলা আমরা হচ্ছে জানি তোমার ভি ইকুয়ালস টু কি বলতো, ভি ইকুয়ালস টু আমরা জানি তোমার এন আর টি ডিভাইডেড বাই কি বলতো, পি, তাই তো। আচ্ছা, এখানে এন, এখানে মোল সংখ্যা ধরো 1 মোল, আর ধরো 8.314, এটা এটার মতোই থাকুক, কিন্তু টি এর মান কত হবে বলতো। তোমার নর্মালি নর্মালি যখন আমি তোমাকে বললাম প্রমাণ অবস্থা, প্রমাণ অবস্থায় তোমার টি এর মান হচ্ছে 273 কেলভিন, ঠিক আছে। অবশ্যই আমাকে কেলভিন এককে বসাতে হবে। কোন এককে বসাতে হবে? কেলভিন এককে, খেয়াল রাখিও এটা কেলভিন এককে। আচ্ছা, আর 180 এম যেই তোমার হচ্ছে ইয়াটা আছে, চাপটা আছে, চাপের মানটা আমাকে এটিএম এ বসানো যাবে না, এটাকে আমাকে তোমার এসে এককে বসাতে হবে, 101,325 এত কি বলতো প্যাসকেল। এখন জাস্ট তুমি এখানে কি করবা, এটাকে জাস্ট তুমি ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করে দেখো তো তোমার ভি এর মানটা কত আসে। জাস্ট এটাকে তুমি ক্যালকুলেশন করো। এটাকে তুমি যদি ক্যালকুলেশন করো না, তবে তুমি দেখবে যে এরকম একটা মান আসতেছে, যে তোমার সেই যে মানটা দেখতে হবে 0.0224। দেখছো, 0.0224। আচ্ছা, এটা কিসে আসছে জানো, এটা আসছে তোমার এম এল এ। এটা কিসে আসছে বলো তো, এটা তোমার আসছে এম এল এ। কিসে আসছে? এম এল এ আসছে। এমএলএ তো আসার কথা। আম, হ্যাঁ, এমএলএই তো না, সরি, এটা আসে তোমার মিটার কিউবে। সরি সরি সরি, তোমার এই এককটা কিসে আসে বলো তো, মিটার কিউবে আসে, ঠিক আছে। এখন দেখো, আমরা জানি যে তোমার 1 মিটার কিউব সমান সমান 1,000 লিটার, ঠিক আছে। 1 মিটার কিউব সমান সমান কত বলো তো, 1,000 লিটার, ঠিক আছে। 1 মিটার কিউব সমান সমান 1,000 লিটার, তাহলে দেখো তো 0.0224 এত মিটার কিউব সমান সমান কত হবে। এটার সাথে তুমি 1,000 গুণ করে দিবা, 224 × 1000, এটার সাথে তুমি যদি 1,000 গুণ করে দাও তাহলে দেখবে যে 22.4 লিটার চলে আসতেছে। দেখছো, তাহলে লিটার এককে কত আসে বলো তো, লিটার এককে আসতেছে তোমার 22.4 লিটার। এটাকে আমরা কি বলি বলো তো, এসটিপি বা প্রমাণ অবস্থা, ঠিক আছে। এটাকে কি বলে বলো তো, এসটিপি, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, বা এটাকে আমরা বলি তোমার প্রমাণ অবস্থায়। প্রমাণ অবস্থায় তোমার হচ্ছে দেখো আয়তন কত আসে, 22.4 লিটার। বুঝতে পারছো, এই 22.4 লিটার কই থেকে আসছে, এইখান থেকে আসছে। আমি জানি তোমার কাছে জিনিসগুলো একটু মেসি মেসি লাগতেছে, বাট এই জিনিসগুলোর সাথে তুমি ফ্যামিলিয়ার হয়ে যাবা, প্যারা নিও না। জাস্ট এই কয়েকটা জিনিস একটু এখানে লিখে রাখো। এটাকে আরটাকে কি বলে বলো তো, মোলার ধ্রুবক বলে, মোলার ধ্রুবক।
আচ্ছা, এই জিনিসগুলো তোমার এইচএসসিতে আছে। আমি তোমাকে জাস্ট একটা হালকা আইডিয়া দিয়ে যাচ্ছি। কথা বুঝছো? সো এই জিনিসগুলো নিয়ে প্যারা খাওয়ার এখন আপাতত কোনো দরকার নেই। সো যদি কখনো ম্যাথ আসে তাহলে তুমি এটা দিয়ে তো করতে পারতেছই। দেখো এবার হচ্ছে আমরা তোমার ম্যাথগুলো একটু করার চেষ্টা করব। দেখো ফার্স্ট যে ম্যাথটা বলছে সেটা হচ্ছে আদর্শ তাপমাত্রা ও চাপে। আদর্শ তাপমাত্রা ও চাপে মানে হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসারে, ঠিক আছে? স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসারে তোমার বলছে কি বলতো, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসারে 1 লিটার। 1 লিটার মানে কি বলতো, ভি এর মানটা তোমাকে দিয়ে দিছে। বলছে যে কার্বন কার্বন ডাই অক্সাইড গ্যাস, তার মানে এখান থেকে তুমি আণবিক ভরটা বের করতে পারবা। বলছে যে কতটি অণু থাকে, ঠিক আছে, মানে হচ্ছে তোমাকে এক্স এর মান বের করতে বলছে। সো দেখো আমি এখান থেকে কি করলাম, আমি এখান থেকে তোমার কি কি আমাকে দেয়া আছে এবং কি কি বের করতে বলছে সেগুলো আমি আইডেন্টিফাই করে ফেলছি। এখন দেখো আমি ফর্মুলা জানি, এন ইকোয়ালস টু কি বলতো, ডাব্লিউ ডিভাইডেড বাই এম ইকোয়ালস টু আমি জানি এক্স ডিভাইডেড বাই এন এ ইকোয়ালস টু আমি কি জানি বলতো, ইকোয়ালস টু আমি জানি হচ্ছে তোমার ভি এল ডিভাইডেড বাই কি বলতো 22.4 লিটার। এখন তোমাকে বুঝতে হবে যে এখান থেকে আমি কোন ফর্মুলাটাকে ইউজ করব। তো এই কোন ফর্মুলাটা ইউজ করবো এটা বোঝার জন্য তোমাকে দেখতে হবে তোমার কোশ্চেনের মধ্যে কি কি দেয়া আছে। দেখো এখানে তোমার ভি এর মানটা দেয়া আছে, দ্যাট মিনস আমি কি এই ফর্মুলার মধ্যে দেখবো যে ভি কোথায় আছে। ভি কোথায় আছে আমি সেটা একটু মাপার চেষ্টা করবো। এই যে দেখো এখানে ভি আছে, আমি ভি কে পেয়ে গেছি। দেখো তারপরে হচ্ছে আমার এম, এখানে এম এর মানটা আমি বের করতে পারবো। তো আমি এম এর মানটা আমি জানি কোথায় আছে বলতো, এই যে এখানে আছে, ঠিক আছে? এবং দেখো এখানে বলছে কতটি পরমাণু, পরমাণু মানে কত বলতো, এই যে এক্স এর মান। তাহলে দেখো এখন আমি কোন ফর্মুলাটা ইউজ করব। এখানে দেখো ডাব্লিউ মান কি তোমার কাছে দেয়া আছে, দেয়া নেই, তার মানে দেখো এই ফর্মুলা আমি ইউজ করতে পারতেছি না। কিন্তু এখানে এন এর মান নাম্বার অফ অ্যাভোগাড্রো তো মুখস্থ, দ্যাট মিনস আমি এই ফর্মুলাটা ইউজ করতে পারবো। আবার দেখো 22.4 লিটার, 4 লিটার এটা তো ফিক্স, তার মানে দেখো আমি এইটাও ইউজ করতে পারবো। আমাকে বের করতে হবে কি বলতো, এক্স। তাহলে দেখো আমি এই দুটো ইউজ করতে পারবো। তো আমি এই দুটার মধ্যে কি নিব, তোমার সম্পর্কটা নিব। কথা বুঝতে পারছো কিভাবে নিচ্ছি? তাহলে দেখো এখান থেকে আমি বলতে পারবো এক্স ডিভাইডেড বাই এন এ, সরি, দেখো এখান থেকে বলতে পারবো এক্স ডিভাইডেড বাই এন এ ইকোয়ালস টু কি বলতো, ভিএল ডিভাইডেড বাই 22.4 লিটার। তাহলে দেখো এখান থেকে আমাকে এক্স এর মানটা বের করতে হবে। এক্স ইকোয়ালস টু কি হবে বলতো, ভিএল ইন্টু এন এ ডিভাইডেড বাই কত বলতো, 22.4। এখন দেখো ভিএল, এখানে ভিএল এর মান কত, 1 লিটার, এটা লিটার এককে বসাইছি, ইন্টু কত বলতো 6.023 ইন্টু 10⁻23 ডিভাইডেড বাই কত বলতো তোমার 22.4 লিটার। এটাকে তুমি যদি একটু জাস্ট সলভ করে ফেলো তাহলে দেখবে যে তোমার এখান থেকে যে মানটা আসবে সেই মানটাই হবে তোমার হচ্ছে কি বলতো অ্যান্সার। এবং এখান থেকে তুমি দেখবে যে মানটা আসতে আসতে 2.69 ইন্টু 10⁻22, এতটি কি বলতো, এতটি তোমার হচ্ছে কার্বন ডাই অক্সাইড অণু। ঠিক আছে, কতগুলো অণু আছে, এতগুলো অণু আছে। বুঝতে পারছো? দেখছো ম্যাথে কি অনেক কঠিন লাগতেছে? ম্যাথে কিন্তু অনেক কঠিন লাগার কথা না, ঠিক আছে? ম্যাথে কিন্তু অনেক কঠিন লাগার কথা না। ম্যাথটা আমি যথেষ্ট তোমাকে সহজভাবে বোঝানোর চেষ্টা করতেছি, এরপরে বাকিটা আল্লাহ ভরসা। হোপফুলি তুমি বুঝতে পারছো ম্যাথটাতে আসলে তোমার সমস্যা হওয়ার কথা না। দাঁড়াও আমি ক্যালকুলেশনটা আরেকবার রিচেক করে নেই। মানে আমার মাঝে মাঝে দেখা যায় কি যে আমি হচ্ছে তোমার ক্যালকুলেটর দিয়ে করতেছি, আবার মাঝে মাঝে দেখা যায় যে আমি তোমার আগেও করে রাখছি, তোমাকে পড়াতে আসার আগে তো আমাকে অবশ্যই চ্যাপ্টারটাকে একবার দেখা লাগছে, তাই না? মানে না দেখে তো আমি এসে আর তোমাকে পড়াচ্ছি না। সো তখন ম্যাথগুলো যখন আমি নিজে তোমাকে যে ম্যাথগুলো করাই সেই ম্যাথগুলো করার আগে আমি তোমার ম্যাথগুলো নিজে থেকে সিলেক্ট করি বা দেখি। দেখে যদি মনে হয় না ঠিক আছে, দেখে যদি মনে হয় যে না এই ম্যাথটাকে নিতে পারি, তখন আমি সেই ম্যাথটাকে সিলেক্ট করে তোমার জন্য স্লাইডে নিয়ে রাখি। দেখো এর পরে ম্যাথে, এই ম্যাথে তুমি করতে পারবে না, সেম প্রসেস। দেখো আমি একটা স্টুডেন্ট হিসেবে কিভাবে সলভ করব সেই জিনিসটা একটু দেখার এখানে চেষ্টা করো। দেখো আমি ফর্মুলা জানি এন ইকোয়ালস টু কি বলতো, এন ইকোয়ালস টু আমি জানি ডাব্লিউ ডিভাইডেড বাই এম ইকোয়ালস টু আমি কি জানি বলতো, ইকোয়ালস টু আমি জানি এক্স ডিভাইডেড বাই এন এ ইকোয়ালস টু আমি কি জানি, ইকোয়ালস টু আমি জানি হচ্ছে তোমার ভিএল ডিভাইডেড বাই 22.4 লিটার। সো আমরা এই কয়েকটা ফর্মুলা জানলেই চলবে। দেখো এখানে তোমাকে বলছে প্রমাণ অবস্থা, প্রমাণ অবস্থা মানে আবারও সেম এসটিপি, ঠিক আছে? এখানে দেখো কি দেয়া আছে, ভি এর মান দেয়া আছে, এখান থেকে তুমি এম এর মানটা বের করতে পারবে। এখানে বলছে কয়টি, কি বলছে বলো তো, কয়টি, দ্যাট মিনস এক্স। এক্স এর মানটা তোমাকে বের করতে বলছে কার জন্য, হাইড্রোজেনের জন্য। কি বলছে বলো তো, পরমাণু না অণু? বলছে পরমাণু। সো একটু খেয়াল রাখবে, এখানে কিন্তু পরমাণু বের করতে বলছে। এখানে কি বের করতে বলছে বলো তো, পরমাণু বের করতে বলছে। সো এখানে কিন্তু একটু প্যারা খেতে হবে। এখন দেখো তাহলে তুমি কোন ফর্মুলা ইউজ করবা। দেখো তোমাকে ভি এর মান দেয়া আছে, আমি যদি একটু ফর্মুলাগুলোর দিকে তাকাই, ভি এর মানটা আমার এই জায়গায়ও দেয়া আছে। তাহলে দেখো আমার এই ফর্মুলাটা ভ্যালিড। আবার দেখো তোমাকে এখানে বলছে কয়টি, দ্যাট মিনস এখানে এই যে এক্স, এক্স বের করতে বলছে, তো এক্স এর মানটাও আমার ভ্যালিড। এখানে আমার কি তোমার পরিমাণটা দেয়া আছে, কত গ্রাম ইউজ করতেছি দেয়া নেই, তার মানে আমার সামনে ফর্মুলাটা ভ্যালিড হবে না। তো আমার ভ্যালিড ফর্মুলা হচ্ছে এক্স ডিভাইডেড বাই এন এ ইকুয়ালস টু কি বলতো, তোমার ভিএল ডিভাইডেড বাই হচ্ছে 22.4 লিটার, তাই তো? তাহলে দেখো এখান থেকে আমাকে এক্স এর মানটা বের করতে বলছে। এক্স ইকুয়ালস টু কি হবে, ভিএল মানে 5 লিটার ইন্টু কি হবে বলতো, 6.023 ইন্টু 10⁻23।
ডিভাইডেড বাই কত বলো তো 22.4 লিটার, তাই তো? আচ্ছা, এখন তুমি আমাকে আমার তোমার কাছে প্রশ্ন যে এখান থেকে তুমি কি বের করলা বলো। এখান থেকে তুমি কিসের মানটা বের করলা? এখান থেকে তুমি বের করলা হচ্ছে তোমার কতগুলা CH4 অণু আছে, ঠিক আছে? এটা তুমি যদি সমাধান করো তাহলে কত আসবে জানো? 1.34 ইন্টু 10⁻23, এতটি এতটি তোমার হচ্ছে মিথেন অণু। কি বলতো? মিথেন অণু, ঠিক আছে? এতটি কি বলতো? মিথেন অণু। এটা কিন্তু এতটি মিথেন অণু, অর্থাৎ এই যে CH4 এর মানটা তুমি বের করছো, কিসের মান বের করছো? CH4। কিন্তু তোমার কাছে জানতে চাইছে কার? হাইড্রোজেন কতগুলো পরমাণু আছে। তার মানে দেখো CH গঠন করার জন্য তোমার এখানে কয়টা হাইড্রোজেন ইউজ করতে হয়? 4টা। তাহলে দেখো তোমার এই যে অ্যান্সারটা আছে না, এই অ্যান্সারটার সাথে তুমি যদি 4 গুণ করে দাও, 4 গুণ করে দিলে তুমি পেয়ে যাবে যে এখানে আসলে কতগুলো তোমার হাইড্রোজেন পরমাণু আছে, ঠিক আছে? এখানে কতগুলা হাইড্রোজেন পরমাণু আছে? এতটি হাইড্রোজেন পরমাণু। এই কথা বুঝতে পারছো? তাহলে দেখো আমরা হাইড্রোজেন পরমাণু বের করার জন্য আমরা 4 দ্বারা কেন গুণ করছি? কারণ আমার যে যৌগটা, এই যৌগটার মধ্যে হাইড্রোজেন আছে কয়টা? 4টা। 4টা হাইড্রোজেন অণু আকারে আছে, সো আমাকে পরমাণু সংখ্যা হিসেব করতে বলছে। তো 4টা হাইড্রোজেন তোমার 2টা অণু হিসেবে আছে, এই 2টা অণুতে তোমার কয়টা হাইড্রোজেন থাকবে, মানে সংখ্যা কত হবে? 4 না? পরমাণু সংখ্যা 4 হবে, এই জন্য আমি 4 দ্বারা গুণ করে দিছি। কথা বুঝতে পারছো? এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখবা। অনেকেই লাস্ট লাইনটা করে না দেখে মার্কেটে নেয়, বুঝছো? এই লাস্ট লাইনটা করতে ভুলে যায়, 4 দ্বারা গুণ করতে ভুলে যায়। পুরা ম্যাথটা ঠিক আছে, লাস্ট লাইনটাতে গিয়ে মারা খেয়ে গেছে। সো আলটিমেটলি ফুল মার্কস সেখানে দেয় না, টিচাররা 0 থেকে 3-এর মধ্যে যে কোনো একটা মার্ক দিবে, 4 মার্কের যদি কোশ্চেন হয়। তো দেখো এই ব্যাপারটা একটু ভালো মতো করে খেয়াল রাখবো। পরে ম্যাথে চলে আসো, এই ম্যাথে দেখো তো প্রমাণ অবস্থা আবারও কি বলতেছে? এসটিপিতে দেখো 5টি, দ্যাট মিনস এখানে তোমাকে এবার এক্স এর মানটা দিয়ে দিছে। তুমি জানো এম এর মান কার্বন ডাইঅক্সাইড, এবং তোমাকে বলছে আয়তন, অর্থাৎ ভিএল এর মানটা তোমাকে এবার বের করতে বলছে। সো আমার ফর্মুলা এবার কার সাথে কার হবে বলো তো? এই ফর্মুলা জানি এন ইকুয়ালস টু কি, ডাব্লিউ ডিভাইডেড বাই এম ইকুয়ালস টু আমি জানি হচ্ছে কি বলতো তোমার, দাঁড়াও, তুমি এখান থেকে বলতে পারবা হচ্ছে তোমার ভিএল ডিভাইডেড বাই কি বলতো 22.4 লিটার ইকুয়ালস টু, তুমি এখান থেকে বলতে পারবা কি বলো? এখান থেকে তুমি বলতে পারবে এক্স ডিভাইডেড বাই এন এ। এখন দেখো এখানে তুমি কাকে কার সাথে তুমি সম্পর্কটা নিবা। এখানে দেখো তোমাকে পথে পরিমাণে মানটা দেয়া নেই, বা তোমার এখানে কি পরিমাণ পদার্থ ইউজ করছো সেটা মান দেয়া নেই, অর্থাৎ ডাব্লিউ মানটা দেয়া নেই। তাহলে বাকি যে দুইটা ইকুয়েশন থাকে সেই দুটো ইকুয়েশনে আমাকে বাধ্য হয়ে হলেও নিতে হবে। তাহলে দেখো এখান থেকে বলতে পারবো ভিএল ডিভাইডেড বাই হচ্ছে তোমার 22.4 ইকুয়ালস টু কি হবে বলতো? এক্স ডিভাইডেড বাই এন এ, তাই তো? ওকে, এখন দেখো এখান থেকে তোমাকে বলে দিচ্ছে যে কয়টা অণু আছে বলো তো। এখানে তোমার 5টা অণু আছে। 5টা কোন অণু আছে? কার্বন ডাইঅক্সাইড অণু আছে। দ্যাট মিনস এক্স এর মান কত? 5। এবং এখানে দেখো নাম্বার অফ অ্যাভোগাড্রো কত? 6.023 ইন্টু 10⁻23, এতটা, ঠিক আছে? এবং দেখো উপরে তোমার ভিএল থাকবে, ভিএল এর মতো এখানে আছে তোমার 22.4 লিটার। তো এখান থেকে তুমি জাস্ট ভিএল এর মানটা বের করতে পারবা না? ডেফিনেটলি পারবা। ভিএল এর মানটা তুমি কিন্তু এখান থেকে খুব সহজেই বের করে ফেলতে পারবা। সো এখান থেকে তুমি এটা কি ইউজ করে ভিএল এর মানটা বের করবা, এবং ভিএল এর মানটা কিসে আসবে? লিটার এককে আসবে। কিসে আসবে বলো তো? লিটার এককে ভি এর মানটা আসবে। ওকে, কথা বুঝে গেছে? ভি লিটার এককে তোমার কি আসবে বলো তো? ভি এর মানটা আসবে। আচ্ছা, হোপফুলি ম্যাথটাও করতে পারবা। এই ম্যাথটাতে আর কোনো অসুবিধা হওয়ার কথা না, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো আমরা নতুন একটা টপিক পড়তে পারি, যেটা মোলারিটি। এই মোলারিটি টপিকটুকু আমরা হচ্ছে তোমার নেক্সট ক্লাসে পড়ার চেষ্টা করবো। হোপফুলি তুমি এতটুকু ক্লাসটা বুঝতে পারছো। এই ক্লাসে আশা করতেছি তোমার কোথাও কোনো অসুবিধা হওয়ার কথা না। আমি তোমাকে যা যা পড়াইছি স্লাইডের মধ্যে, এই জিনিসগুলো একটু ভালো মতো করে রিক্যাপ করবা, ম্যাথগুলো আরেকবার করে দেখবা। আশা করতেছি তোমার কোথাও অসুবিধা হবে না। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।